মজবুত করতে আদা জল খেয়ে নেমেছে বিসিবির নির্বাচক কমিটি। সমস্যার সমাধান করতে পারবে কি? কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডরকে টাইব্রেকারে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পাইপলাইন মজবুত করতে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য স্পেশালিস্ট ক্রিকেটার বের করতে আদা জল খেয়ে নেমেছে বিসিবির নির্বাচক কমিটি। নয়া নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন 3 ফরম্যাট চিন্তা করেই ঠিক করা হয় এবারের এইচপি স্কোয়াড। অগাস্টে পাকিস্তানের টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ এ দলের জার্সিতে পাকিস্তান সফর করতে পারে মিরাজ, মুমিনুল, মুশফিকরা। সাইফুল রূপকের রিপোর্ট। ডিফেন্স করার কথা ছিল, তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এই দুঃখ কাটবে কিভাবে? অদ্ভুত ইন্টেন্ট দেখা যায় বাংলার ব্যাটারদের মাঝে। কেউ টেস্টে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে সুইসাইড করে, আবার টি-20তে ধীর গতিতে ছুটে কেউ কেউ দলের 12টা বাজায়। কে যে কোন ফরম্যাটের জন্য ফিট, সমাধান পেতেই পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে ভিন্ন ছকে আগাচ্ছে নির্বাচক কমিটি। আমি যদি স্পেসিফিক এইচপি নিয়ে বলি, এখানে আমরা কিন্তু আপনি যদি দেখেন প্লেয়ার লিস্ট এবং 25 জনের স্কোয়াডটা, সেখানে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রতি প্লেয়ারের নাম রয়েছে এবং তারা প্রতিটা প্লেয়ারই কিন্তু তার তার জায়গা থেকে স্পেশালিস্ট। আমরা এই জায়গাটায় ফোকাস করার চেষ্টা করেছি, স্পেশালিস্ট জায়গাগুলো যেন তারা আরও স্ট্রং করতে পারে। বেশ কিছু প্লেয়ার রয়েছে ডিফারেন্ট ফরম্যাটে চিন্তা করার মতো। আমরা কিন্তু সিলেকশন প্যানেল তৈরি করার পরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা ডিফারেন্ট ফরম্যাটে প্লেয়ারদেরকে কীভাবে রেডি করতে পারি এবং ডিফারেন্ট ফরম্যাটের জন্য প্লেয়ার এই যুগে আসলে দরকার। আমরা জানি যে 3টা ফরম্যাটে অনেক সময় সব প্লেয়ার কন্টিনিউ করতে পারে না। সো ডিফারেন্ট ফরম্যাটের যে প্ল্যানগুলো সেগুলো এইচপি থেকে যদি আমরা প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে লং রানে সেটা আমাদের কাজে লাগবে। এইচপিতে আমি কাউকে আলাদাই ক্যাটাগরি এখনই করব না, বাট তাদের তৈরি করার ক্ষেত্রে সেই প্রোগ্রামগুলো মাথায় রাখবে কোচরা এবং তাদেরকে সেভাবে তৈরি করার প্রসেসটা করবে। বিকজ 2-3 বছর পরে কিন্তু এরাই আশা করছে বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে। সো তারা যদি এখনই ওই ডিফারেন্ট ফরম্যাটের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেয় তখন রেডি স্টেজে যাবে। টি-20 বিশ্বকাপের বাজনা শেষ, বনেদি ফরম্যাটে ফেরার সময় মুশফিক, মিরাজদের প্রস্তুতি চলছে লাল বলে আলো কাটতে। অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আসছে 5 মাসে 8টা টেস্ট খেলবে বাংলাদেশ। চ্যালেঞ্জ জিততে চায় নির্বাচকরা। নেক্সট যে টেস্ট খেলবে সেটা হলো পাকিস্তানে বাংলাদেশ টিম খেলবে অগাস্টে। তার আগে এই টিমের একটা পাকিস্তান সফর হওয়ার কথা। টেস্টে যাদেরকে আপনারা বিবেচনা করতে পারেন তাদেরকে আসলে আগে কন্ডিশন বোঝানোর একটা প্ল্যান আছে কিনা? আমাদের টিমটা যখন যাবে 4 দিনের ম্যাচ খেলবে 2টা এবং 3টা ওয়ানডে রয়েছে। পাকিস্তানে যেহেতু আমাদের টেস্ট রয়েছে, তার আগে আমাদের এ টিমের ট্যুর রয়েছে, 4 ডে ম্যাচ এবং ওয়ানডে রয়েছে সেখানে। সো আমরা সাধারণত টেস্টের দিকে প্রায়োরিটি দিলে আমাদের প্লেয়াররা অনেকদিন খেলার বাইরে রয়েছে এবং আমাদের যেহেতু তারা খেলার বাইরে রয়েছে ওইখানে আমরা এই টিমে ওই টেস্ট টিমের কিছু প্লেয়ারদেরকে হয়তো বা পাঠাতে পারি। সামনে তো অনেক টেস্ট ম্যাচ আছে, আমরা টেস্টে আসলে ভরাডুবি বলা যায় যে টেস্ট চ্যাম্পিয়নশিপ দুইবারই আসলে শেষের দিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই লজ্জার বিষয়। তারপর আসলে এবার যে আপনারা নতুন একটা সিলেকশন প্যানেল বলা যায়, আপনাদের এই টেস্ট টিমের উন্নতির মাঠের রেজাল্ট এগুলো নিয়ে আসলে ডিফারেন্ট কি পরিকল্পনা করছেন বা কোনো কিছু বাস্তবায়ন করতে যাচ্ছেন কিনা? আসলে ডিফারেন্ট না, আসলে টেস্ট ক্রিকেট খেলার জন্য যেটা দরকার, যে মানসিকতা, যে মোটিভেশন, যে প্রিপারেশন দরকার, সেই জায়গাটা আমরা ফোকাস করার চেষ্টা করছি। আসলে আমাদের এই টেস্ট প্লেয়ারে কিন্তু ম্যাচ জিতেছে, এই টেস্ট প্লেয়ারে হয়তো খারাপ করেছে। সো এই টেস্ট প্লেয়ারদের সেই জায়গাটায় আবার মনোযোগ ফিরিয়ে আনা, সেই সাকসেসটা কীভাবে তারা পেয়েছিল সেই জায়গাটায় মানে ব্যাক করানোর ক্ষেত্রে যে প্রিপারেশনগুলো দরকার আমরা সেই জায়গাটায় চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা কোচ এবং ম্যানেজমেন্ট কিন্তু সেটা করছে। আমরা হয়তো প্লেয়ারদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কথা বলছি বা কমিউনিকেশন করছি। অগাস্ট সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারতের মাটিতে 2টা করে 4টা টেস্ট খেলবে বাংলাদেশ। অক্টোবরে ডাবল টেস্ট খেলতে বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকা। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও 2বার লাল বলের খেলায় নামবে টাইগাররা। এখনো বাংলাদেশ দলে যে সিচুয়েশন, 15 বছর 18 বছর সার্ভিস দেওয়ার পরও এখনো মুশফিকুর রহিমকে টিম টাইগার্স মিস করে। মানে আপনি মিডল অর্ডারে কোনো ক্রিকেটার তার কাছাকাছি মানে তৈরি করতে পারেন নাই। বাংলাদেশ এখনো ওপেনিং এ তামিম ইকবালকে ভয়ঙ্কর মিস করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অনেকে অনেক ম্যাজিকের গল্প করেন, অনেকে ম্যাজিকের গল্প বলার চেষ্টা করেন যে চন্ডিকা হাথুরু সিং হি ইজ আ ম্যাজিশিয়ান, বাংলাদেশকে বদলে দিচ্ছে, তাকে সময় দিতে হবে এবং বাংলাদেশ দল তার আন্ডারে একটা অদম্য দল হয়ে তৈরি হয়ে যাবে, শুধু সময়টা দেওয়া দরকার। এরকম একটা ডিসকাশন, একটা অপ্রয়োজনীয় আলোচনা আমরা বিভিন্ন সময় দেখি এবং সেই অপ্রয়োজনীয় আলোচনায় যারা আসলে সবসময় রসদ যোগান তাদের জন্য বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে পরাজয়, প্রথম টেস্টে যেভাবে বাংলাদেশ ভূপাতিত হলো, প্রথম টেস্টে বাংলাদেশের দল গঠন থেকে শুরু করে পুরো পরিকল্পনা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানটায় সেই ম্যাজিক ম্যান আসলেই কতটুকু ম্যাজিক জানেন, নাকি তিনি আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে পুরো দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তার সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে গিয়ে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যেই ট্যাগলাইনে এই ডিসকাশনটা করছি, যেই আলোচনাটা করছি এই মুহূর্তে, যে ট্যাগলাইনে সেই ডিসকাশনটা হচ্ছে যে বাংলাদেশের ওপেনিং এর দিকে যদি আমরা তাকাই,
বাংলাদেশের এই মুহূর্তে টেস্টে ওপেনাররা যেভাবে পারফর্ম করেছে সেটার দিকে যদি আমরা নজর দিই, খুব বেশি হতাশ করে, খুব বেশি বিমর্ষ করে, খুব বেশি আশাবাদী হতে যে সময়টায় আমরা চেয়েছিলাম সেই ক্রিকেটারদেরকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, যারা ন্যাশনাল টিমে খেলতেই আগ্রহী না এরকম একটা স্টান্ট নিয়েছেন, তাদের ব্যাপারে অনেক বেশি আক্ষেপ তৈরি করে। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট তামিম ইকবাল খান অ্যান্ড ইমরুল কায়েস। ইয়াস, ইমরুল কায়েস। আপনারা অনেকেই বলবেন যে ইমরুল আসলে হুট করে কোথা থেকে এলো। বাংলাদেশে আসলে ভাই হুট করে অনেক ক্রিকেটার হঠাৎ করে অনেক ক্রিকেটারই ন্যাশনাল টিমে সুযোগ পেয়ে যায়, খেলে ম্যাচের পর ম্যাচ, এবং তারপরে কোন একটা ম্যাচে ভালো খেললে তার জায়গাটা সেখানটায় স্টাবলিশড হয়ে যায়। এরকম এক্সাম্পলস আমরা অনেক দেখি। ইমরুল কায়েস তো হচ্ছে চেষ্টা করেছেন, বিপিএল এ রান করার চেষ্টা করেছেন, কম বেশি করেছেন, 4-5টা ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি। ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, সেখানটাও তিনি শতক হাঁকিয়েছেন এবং দেখিয়েছেন যে তিনি এখনো ফুরিয়ে যাননি। কারণটা ব্যাখ্যা করেননি, কখনো হয়তো করবেন। আমার ডিসকাশনের জায়গাটা ঠিক সেখানটায়। আমরা আমাদের এক্সপেরিয়েন্স ক্রিকেটারদেরকে হোয়ান ইউ আর প্লেইং টেস্ট ক্রিকেট দূরে ঠেলে দিয়ে, দূরে সরিয়ে দিয়ে, তাদেরকে অনেক ক্ষেত্রেই ফোর্সড রিটায়ারমেন্টে বাধ্য করার পর যাদেরকে নিয়ে আসলে স্বপ্ন দেখছি, যাদেরকে নিয়ে সামনে এগোতে চাচ্ছি, আমি তাদের কোয়ালিটি নিয়ে কথা বলছি না, টুয়ার্ল্ড স্টেজে আমরা যে পলিটিক্সটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, এটা আসলে কতটুকু সমর্থনযোগ্য। এখনো বাংলাদেশ দলে যে সিচুয়েশন, 15 বছর 18 বছর সার্ভিস দেওয়ার পরও এখনো মুশফিকুর রহিমকে টিম টাইগার্স মিস করে, মানে আপনি মিডল অর্ডারে কোনো ক্রিকেটার তার কাছাকাছি মানে তৈরি করতে পারেন নাই। বাংলাদেশ এখনো ওপেনিং এ তামিম ইকবালকে ভয়ঙ্কর মিস করে, সেটা হতে পারে টেস্টে, সেটা হতে পারে ওয়ান ডেতে। বাংলাদেশ দল এখনো সাকিব আল হাসানকে ভয়ঙ্কর মিস করে, ডিসপাইট হিজ ইনজুরি তিনি খেলতে পারছেন না। সেকেন্ড টেস্ট তাকে ব্যাক করানোর জন্য ম্যানেজমেন্টকে ভাবতে হয়। কি বাজে অবস্থা, আপনারা ভাবতে পারেন। অথচ এই ক্রিকেটারদের এগেনস্টে সবসময় রাজনীতি চলেছে। আমি যদি একটু স্ট্যাট দেখানোর চেষ্টা করি, ধরুন ইমরুল এবং তামিম যে সময়টায় খেলতেন, যে সময় ওপেন করতেন, বাজে ফর্ম তো যেতেই পারে, এখনো তো যাচ্ছে, ঠিক সেই সময়টা একটা আস্থার জায়গা থাকতো, জানেন, সিরিয়াসলি একটা আস্থার জায়গা থাকতো। এবং এই ক্রিকেটারদের ক্ষেত্রে আমার যে প্রথম নাম, যে মানুষটাকে কেন্দ্র করে আপনারা আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করার চেষ্টা করেন, তার স্ট্যাটটা যদি আমি দেখানোর চেষ্টা করি, অবাক লাগে। জানেন, আমি আজকে যখন দেখছিলাম যে এই ক্রিকেটার আমার টেস্ট ক্রিকেটে নেই, আমরা জয়ের উপর, জাকেরের উপর আমরা দায়িত্ব ছেড়ে দিই যে তারা আমাকে উদ্ধার করবে, আমাদের দলকে উদ্ধার করবে, কতটুকু প্রিপেয়ার্ড, কতটুকু পরিকল্পিত আমরা পরিকল্পনা করি। তামিম ইকবাল অস্ট্রেলিয়ার এগেনস্টে টেস্ট ক্রিকেটে এভারেজ হচ্ছে 42, ইংল্যান্ডের এগেনস্টে তামিম ইকবাল, ইংল্যান্ডের এগেনস্টে আবারও বলছি, তার এভারেজ হচ্ছে 61 এবং 3টা সেঞ্চুরি হিট করেছেন। একজন ক্রিকেটার ইন্ডিয়ার এগেনস্টে, সাবকন্টিনেন্টাল টিমগুলো তো অনেক বড় পরীক্ষা নেয়, দে হ্যাভ দেয়ার স্পিনিং অপশন, তাই না? বাংলাদেশের সাথে যখনই খেলার সুযোগটা হয় সেখানটায় 42। নিউজিল্যান্ড, যে দলটার এগেনস্টে আমরা সবসময় স্ট্রাগল করি, সেখানটাও তামিম ইকবাল 45 এভারেজে ব্যাট করেছেন। তামিমের এগুলো অতীত, আপনারা সবাই বলবেন, অতীত তো বলবেনই। গেল বছর মাত্র খেলেছেন একটা টেস্ট, তার আগের বছর খেলেছেন 4টা নাকি 5টা টেস্ট, খুব একটা ভালো ছন্দে ছিলেন না, ইনজুরি তাকে ভোগাচ্ছিল। কিন্তু গেল বছর যখন তামিম ইকবাল টেস্ট খেলার ব্যাপারে অনাগ্রহী হয়ে পড়লেন, ইনজুর্ড হলেন, সেই রিপোর্টটাও প্রপারলি বিসিবিকে দেয়া হলো না, হাইড করা হলো। নাজমুল হাসান পাপন তার বাসার নিচে বাসভবনে যে গ্যারেজটা রয়েছে সেখানটায় সংবাদ সম্মেলন করে বললে যে তামিমের এই ইনজুরি খবর আমরা জানি না পর্যন্ত। এর থেকে দুঃখজনক কি হতে পারে? একজন ক্রিকেটারকে শুধুমাত্র রুলড আউট করার জন্য আমরা যা যা করেছি, মানুষ মনে হয় অন্য দেশের সাথে যুদ্ধে জড়ালো এমনটা করে না। ইউক্রেন রাশিয়া হয়তো এতটা সিরিয়াস হয় না যেভাবে আমরা ইমরুল তামিমদেরকে, আমাদের প্রতিষ্ঠিত ক্রিকেটারদেরকে, যার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বছরের পর বছর কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করেছি। আমি শুধু এভারেজ গুলোর কথা বললাম, বাট তামিম ইকবাল নামটা যখন তিনি ওপেন করেন, সেটা কতটুকু ডমিনেটিং হয়ে যায়, সেটা সেই দলের ক্যাপ্টেনের জন্য কত বড় আস্থার জায়গা হয়ে যায়, একবার ভাবার চেষ্টা করুন। তামিম ইকবাল নামটা অন্য যে ক্রিকেটাররা রয়েছেন, যারা তার সাথে পার্টনারশিপ করেন কিংবা তারপরে ব্যাট করতে আসবেন, তাদের জন্য কত বড় আস্থা যোগায়। এই আস্থার জায়গা আমরা তৈরি করতে পেরেছি, পারিনি, কিন্তু আমরা তামিমকে রুলড আউট করে দিয়েছি। ইমরুল কায়েসের কথা আমি বলছি, বহু বছর থেকে এই মানুষটাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, একবার খেয়াল করে দেখুন, ইমরুল কায়েসকে কোনোভাবেই বিবেচনা করা হয় না। ন্যাশনাল টিমের কথা বাদ দেন, এ টিম, হাই পারফরমেন্স, কোনো জায়গায় না ভাই, কোনো জায়গায় না। কারণ তিনি ব্যাট লিস্টেড, তাকে আমরা পছন্দ করি না। ওই রাসেল ডমিঙ্গো থেকে শুরু করে চান্ডিকা হাথুরু সিংহে, পারফরমেন্স ইমরুল কায়েস যেখানেই করুক না কেন, এন্ড অফ দ্য ডে সেটার কোনো ভ্যালু নেই। সবসময় কি পারফরমেন্সের ভ্যালু থাকে? সেটাও তো সত্য না। সৌম্য সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি, বিপিএল একটা সময় মোহামেডানের খেলতে গিয়ে বেঞ্চে বসেছিলেন, ম্যাচেই পাননি, তাকে তো আমরা পিক করেছি না, সুযোগ দিয়েছি না, পারফর্ম করেছে না, এখন আমরা কন্টিনিউ করাচ্ছি। টেস্ট ক্রিকেট নিয়ে আমরা কি করি, আমাদের পলিসিগুলো কি? অনেক ক্ষেত্রে কোনো একটা দলের সাথে আমার টেস্টকে আমি অমিট করে টি20তে কনভার্সন করি। সেই জায়গা থেকে আসলে আমরা কতটুকু হোপফুল হতে পারি? অনেকেই বলেন ম্যাজিক ম্যান, যে ক্রিকেটারদেরকে রিপ্লেস করা হয়েছে তাদের পারফরমেন্স কি? ওয়ার্ল্ড কাপ থেকে দেখেন,
তামিম ইকবালের রিপ্লেসমেন্টে আরেক তামিমকে নেওয়া হয়েছিল, কি পারফর্ম করেছে? মাহমুদুল্লাহ রিয়াদকে নিতেই যায়নি, অনেকটা জোর করে মাহমুদুল্লাহ রিয়াদকে শেষ পর্যন্ত ঢোকানো হয়েছে। নাজমুল হাসান পাপন, জালাল ইউনুস, এনায়েত সিরাজ, ওবেদ নিজাম এরা একটা বিগ রোল প্লে করেছিল সেই সময়টায়। কি পারফরমেন্স করেছে বাংলাদেশের হয়ে, হাইস্ট রান করেছে। যাকে মানে আপনি নিতে চান না তিনি পারফর্ম করছেন, যাকে আপনি জোর করে ঢুকাচ্ছেন, রিপ্লেসমেন্ট বানাচ্ছেন, তাইজুলের রিপ্লেসমেন্ট আপনি বানিয়েছেন নাসুমকে, কি পারফরমেন্স করেছে? ছোট তামিম কি পারফরমেন্স করেছিল ওই ম্যাচটায়, ওই ওয়ার্ল্ড কাপে? প্রিপেয়ার ছিল না ভাই, এটা তার দোষ না। যে ক্রিকেটার গুলো তাদের জায়গাটায় প্রতিষ্ঠিত ছিল, তাফিদ হৃদয় যখন তাকে ওলট পালট করে দেওয়া হয়, তিনি কি পারফরমেন্স করেছিলেন? আফিফ হোসেন হারিয়ে গেলেন। আমার প্রতিষ্ঠিত ক্রিকেটারদেরকে আমরা লালন পালন করছি না, আমরা কন্টিনিউ করার ক্ষেত্রে তাদের সুযোগ করে দিচ্ছি না। তাদের ক্যারিয়ারটাকে শেষ করার জন্য যেন আমরা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছি, চান্ডিকা হাথুরু সিং সেই প্রতিষ্ঠানে যেন হেড। এরকম ঘটনা যখন ঘটে তখন বাংলাদেশ শ্রীলঙ্কার এগেইনস্টে এভাবে ভূপাতিত হয়, এভাবে পরাজিত হয়। যে সিলেটে বাংলাদেশ ভালো খেলেছিল সেই সিলেটে বাংলাদেশের ব্যাটাররা বল দেখে না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? আমাদের কি বোধোদয় হয়? আমরা কি মিস করি, আমরা কি ফিল করি কার জায়গায় কে খেলছে? যার ওই জায়গাটায় খেলা দরকার তিনি কেন বাদ পড়ে গেছেন, তিনি কেন খেলতে চান না? নাজমুল হাসান পাপন বিসিবি বস, তিনি বলেছেন মিডিয়াতে, ইম্পর্টেন্ট কথা বলেছেন, দিস টাইম তামিম ইকবাল তিনি ফুললি ফিট, হি শুড বি কাম ব্যাক টু দ্য স্কোয়াড। এরকম ফিট তিনি রিসেন্ট পাস্টে তাকে দেখেননি। সত্য কথা, বিপিএল এ ভালো খেলছেন, পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন তো। বিপিএল এ টুর্নামেন্ট সেট আপ হয়েছেন, হাইয়েস্ট রান তার, কোনো প্রিপারেশনের মধ্যেই ছিলেন না। সেই ক্রিকেটার যখন ভালো পারফর্ম করেন, বিসিবি প্রেসিডেন্ট এরকম কথা বলতেই পারেন, এবং তিনি এটাও বলতে পারেন যে ইমিডিয়েটলি আমার তামিম ইকবালকে দরকার, তার কামব্যাক করা দরকার। কিন্তু এটাই কি সলিউশন পাপন ভাই? আপনি নিজে একবার ভেবে দেখুন না। তামিম ইকবাল তো কোনো কন্ট্রাক্টের মধ্যে নেই, চুক্তির মধ্যে নেই। কেন নেই এই কারণটা পাপন ভাই আপনি আমরা সবাই জানি, কিন্তু আমরা কি ওটা সলিউশন করছি না? কেন করছি না সেটা একটা ইন্টারেস্টিং ইস্যু। তামিম ইকবাল কেন এনায়েত হোসেন সিরাজ কিংবা জালাল ইউনুসের বলে দেন যে আমাকে আর ইন্টারন্যাশনাল ক্রিকেটেই বিবেচনা করার দরকার নেই? মিডিয়ায় আমরা ছড়িয়ে দেই যে তামিম 24 সালে খেলবে না, 25 সালে খেলবে, যে কথা তিনি বলেননি, কখনোই বলেন নাই। তাকে কখনোই আজীবনের জন্য ফর এভার বিবেচনা না করার অনুরোধ করেছিলেন। কত দুঃখ পেলে, কতটা ন্যাশনাল টিমে বঞ্চিত হলে, চাপে থাকলে একজন ক্রিকেটার যিনি আজীবন তার লাইফে আসলে কাজই করেছেন একটা, সেটা হচ্ছে বাংলাদেশে রান করেছেন, ক্রিকেট খেলেছেন, সেই কাজটা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। যেই ক্রিকেটার স্বপ্ন দেখেছেন লাল সবুজের সেই জার্সিটা পরে ন্যাশনাল টিমের হয়ে খেলবেন, যেই ক্রিকেটার আমার লর্ডসে সেঞ্চুরি করে দেখিয়েছিলেন পেছনে পিঠে, ঠিক আছে আমরা পারি এখানটায় সেঞ্চুরি মারতে, যেই ক্রিকেটার তার ভাঙা হাত নিয়ে মুশফিকুর রহিমের সাথে পার্টনারশিপ করার জন্য ওই শ্রীলঙ্কার এগেইনস্টে ব্যাট করতে গিয়েছিল, তাদেরকে আজকে দুঃখ করে, কষ্ট পেয়ে বলতে হয়, বাধ্য হতে হয় আমাকে চুক্তির মধ্যে রেখেন না, আমাদেরকে বিবেচনা করবেন না, ন্যাশনাল টিমের দরকার নেই। পাপন ভাই আপনি যতই বলেন যে তামিমের আসার সময় সেই উদ্যোগ আপনাদের নিতে হবে, তামিম এমনি এমনি চলে আসবে না, এটা পসিবল না। এটা কোথাও আপনার তামিমের জায়গায় যদি অন্য কেউ হতো, এটা পসিবল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদার অর্গানাইজেশন অফ আওয়ার ক্রিকেটার্স, যেখানটায় এখন নাজমুল হাসান পাপন, নিজামুদ্দিন চৌধুরী সুজন কিংবা যারা কর্তা রয়েছেন তাদের থেকে বড় যেন হয়ে গেছেন অন্য কেউ যিনি এমপ্লয়ি। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার।